দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বাংলাদেশের জাতিসংঘ মানচিত্রে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় স্থাপন চালিয়ে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আজকের আলোচনার বিষয় এটি। গতকাল জানা গেছে যে জাতিসংঘে মানবাধিকার বিষয়ে হাই কমিশনের উপদেষ্টা তিনি ৩ বছরের জন্য ঢাকায় একটি কার্যক্রম স্থাপন লক্ষ্য করছে অনুমোদিত দিচ্ছে এবং আইনগত ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, এই সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের বৈঠক গৃহীত হচ্ছে। তিনি বলেন, জুলাই বিপ্লবে সরকার সংগঠিত মানব বিরোধিতা, অপকর্ম, হত্যাকাণ্ড বিশেষ জাতিসংঘ মানবাধিকার কমিশনার একটি অনুসন্ধান প্রতিবেদন দিয়েছেন। সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশে আসিফ স্থাপন করছেন এবং আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। উপদেষ্টা পরিষদের নীতিমালা অনুযায়ী এই খসড়া চুক্তি এখন কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করে চুক্তি খসড়া তৈরি করে হাই কমিশনার প্রধান ভলকার তুর এর কাছে পাঠানো হবে এবং ডাক্তার আসিফ নজরুল বলেন, এরপর দ্রুত চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। এর ভিতরে তিনি বাংলাদেশের ৩ বছরের জন্য অপেক্ষা জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন হবে, যার দ্বিতীয় বছর পার হলে সরকারের দাবি ভবিষ্যতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি কোনো গুরুত্বপূর্ণ মানব অধিকার কল্যাণ লঙ্ঘন করা হয়, এই কার্যালয় রাষ্ট্র মানবাধিকার সংগঠনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন এবং আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালে ২৯ অক্টোবর সরকার পতনের মাত্র ২ মাসের মধ্যে হাই কমিশনার প্রধান ভলকার তুর উল্লাহ বাংলাদেশে সফর করেন এবং এখান থেকে এই বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো, এই কার্যালয় স্থাপন আমাদের জন্য আদৌ উপকারিত হবে কিনা, এটি একটি বড় প্রশ্ন। আমরা আগেও আলোচনা করেছি, এটি আমাদের জন্য লাভজনক নয়, বরং ক্ষতি সাধন হবে এবং বেশি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এই জাতিসংঘ স্থাপনের স্থান থেকে সরে দাঁড়িয়ে আছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই সদস্য বাতিল করেন। তাহলে আমরা কেন যাচ্ছি সেখানে? মানবাধিকার শুনতে ভালো লাগে, বাস্তবে বিভিন্ন বাংলাদেশের নিয়মিত মানবাধিকার লঙ্ঘন করে, অথচ রাষ্ট্রীয় মানবাধিকার সম্পর্কগুলো নিশ্চুপ হয়ে জাতিসংঘ হাই কমিশনার একটি বিবৃতি স্থানে যারা জুলাই আগস্ট থেকে নিয়ে মিথ্যা বিবৃতি তৈরি হচ্ছে এবং প্রতিবেদনটিতে বলা হচ্ছে প্রকাশিত সরকার গেজেটে মৃত্যুর সংখ্যা ৮৩৪টি হলে তার দাবি করছে প্রায় ১৪০০ জন নিহত হয়েছে। কে তাদের এই তথ্য দিল এবং কিভাবে দিল? এই কার্যালয় থাকতে বিদেশে বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়তে পারে। যেহেতু এই কার্যালয় মানবাধিকার পরিস্থিতিতে কথা জানা যাচ্ছে এবং অনেকে বিনিয়োগকারী হয়তো এই দেশটিতে ঝুঁকিপূর্ণ মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হতে পারে। কারণ এই সংগঠনের কাজের ধারণা আগে থেকেই সতর্ক। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জনসংখ্যা প্রতিদিন প্রমাণিত হচ্ছে এবং বিচার কার্যক্রম চলছে। সংগঠনে আমাদের নিজস্ব সাংস্কৃতিক কাঠামো শ্রদ্ধা তৈরি হবে কিনা, এটি একটি বড় প্রশ্ন। বিশেষ করে মাত্র ১৬টি দেশের এই কার্যালয় রয়েছে, তা সবগুলোই ধ্বংসপ্রাপ্ত, যা দুর্বল রাষ্ট্র। কম্বোডিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিস্তিন এবং ইত্যাদি অনেকগুলো দেশে রয়েছে। পাকিস্তানে নেই, ভারতে নেই, চীনে নেই, জাপানে নেই, রাশিয়ায় নেই এবং ইউরোপেও নাই। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশে কেন? বাংলাদেশ কি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র? আমরা কি এখনো কম্বোডিয়া, গিনি বা নাইজেরিয়ার পর্যায়ে নেমে গেছি? আমরা আবারও বলছি, এটি আমাদের জাতীয় মর্যাদার প্রশ্ন। সরকার কি আন্তর্জাতিক মহলে আমাদের এটি ব্যর্থ এবং রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত
করতে চায়, এটি এটি এ- এটি এই সিদ্ধান্ত নীতিমালা সিদ্ধান্ত, এটি অন্তর্বর্তীকালীন সরকার একা নিতে পারে না। বিএনপি যদি এই সরকারে থাকে তাহলে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এখন সরকার এটি করতে পারে না কোনোভাবেই। তাদের উচিত এই কর্মকাণ্ডটি বন্ধ রাখা। এই প্রসঙ্গে দেশবাসী এবং বুদ্ধিজীবীরাও সচেতন হতে হবে এবং মানুষকে জোরদারভাবে আওয়াজ তুলতে হবে। আমরা চাই না বাংলাদেশকে নিচে নামিয়ে এক ধরনের রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।